তোমার শরীর কেমন আছে মা? আর শরীরে মা, ওই যে পায়ের জ্বালা পড়াটা আছে না, কিছুতেই কমছে না। আজ সারাটা দিন ৩-৪ বার বরফের পানিতে পা ডুবিয়ে রেখেছি, কিছুই হচ্ছে না। আচ্ছা, আজ তোর ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেল যে? তোমাকে বলেছিলাম না, গাজীপুরের দিকে আমাদের একটা ওয়ার্কশপ চলছে, তাই ফিরতে দেরি হয়ে গেল। ও, তুই তো সারাদিন বাসায় থাকিস না, এই এত বড় বাড়িতে আমার একা একা কি করে সময় কাটে বলতো? মা, এবার তুই একটা কিছু কর। সবসময় শুধু এক কথা বলো কেন মা? আমি একটা বিয়ে করে ফেললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আশ্চর্য, তুই সাইকেল থেকে পড়ে গেলি কিভাবে? কিভাবে যে পড়লাম সেটাই তো বুঝতে পারলাম। দেখলাম পড়ে আছি। বুঝলাম না। আমি নিজেই বুঝিনি, তুই কি করে বুঝবি? হ্যাঁ, থ্যাংক ইউ, লাগবে। থ্যাংকস আ লট। ওই অদ্ভুত সুন্দর মেয়েটির নাম কি হতে পারে? কি করে সে? কোথায় থাকে? এক পলক দেখা দিয়ে একেবারে মিলিয়ে গেল। এ তো সেই, আজ যেভাবেই হোক জানতে হবে আমাকে, কোথায় থাকে সে, কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল আলম, আপনি আমাদের রাজশাহী ইউনিভার্সিটির নাজমুল ভাই না? হ্যাঁ, মীরা রহমান। তাহলে আপনি আমাদের সেই মীরা রহমান? বসুন প্লিজ। কি আশ্চর্য! অনেকদিন পর। কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি?
ভার্সিটি থেকে বেরিয়েই তো আমি সোজা চলে গিয়েছিলাম দেশের বাইরে। পিএইচডিটা অবশ্য আমি ওখানেই করেছি। এর মধ্যে পরিবেশের ভূত চেপে বসলো মাথায়। তারপর এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটা দেশে পরিবেশ নিয়ে কাজ করতে করতে কেটে গেল 8-9-10 বছর। পরিবেশের সেই ভূতি আজ আপনাকে আমার এখানে নিয়ে এলো। হ্যাঁ, তা না হলে আপনার সঙ্গে হয়তো দেখাই হতো না আমার। ইউনিভার্সিটিতে কিন্তু আপনি আমাকে তুমি করে বলতেন। হ্যাঁ বলতাম, কিন্তু সেই মীরা আর এই মীরা তো এক নয়। কেন এক না? সেই মীরার মধ্যে কিন্তু এতটা গাম্ভীর্য ছিল না। এই পরিবর্তনের অনেকটাই সত্য। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে না নাজমুল ভাই? আচ্ছা, গান এখনো করেন তো? তাও মনে আছে তোমার? আশ্চর্য, কত মুগ্ধ হয়ে আপনার গান শুনতাম আমরা। গান এখনো করেন তো? ছেড়ে দিয়েছি। আর অর্চনাদি, তিনি নিশ্চয়ই গান ছেড়ে দেননি? জানি না তো। মানে? আমি এ ব্যাপারে পরে কথা বলবো, মানে অন্য কোনো পরিবেশে। আসলে পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে না আমাকে অনেক কিছুই ছাড়তে হয়েছে। আর এতদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালোই লাগছে। মনের দূষণ নিয়ে কাজ করেন না? দূষিত পরিবেশ তো মনের দূষণের জন্য অনেকখানি দায়ী, তাই না? অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত সুন্দর মেয়েটি। কোনো মেয়েকে দেখে তো সারা জীবনে এতটা মুগ্ধতা তৈরি হয়নি। কে সে? এতকাল পরে দেখলাম বলেই কি চোখে পড়ল? মীরার চেহারায় কি অদ্ভুত এক সতেজতা, আর তারই সঙ্গে মিশেছিল সহজাত এক বৈদগ্ধ্য। মেয়েটা বেশ অন্যরকম। দুম করে কেমন বলে বসল পরিবেশের প্রভাবে মানসিক দূষণের কথা। প্রসঙ্গটা নতুন নয়, কিন্তু মীরা হঠাৎ এই কথাটাই তুলল কেন প্রথমে? ব্যাপারটা কি ও আগে থেকেই ভেবেছে, নাকি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা ওকে ভাবতে বাধ্য করেছে? আরে, আমি যাকে খুঁজছি এই তো সে। এখানে? কোন ভাই? এই যে একটু একটা মেয়ে গেল না এখান থেকে। কয়তলায় এসেছিল? ওনারা 3 তলা ভাড়া আসছে। 3 তলায় ভাড়া এসছে? জি। কবে থেকে? এ মাসে উঠেছে। থ্যাংক ইউ। হ্যালো।
কি করছো মা? কি আর করব, বরফের পানিতে পা ভিজিয়ে বসে আছি। ওষুধ খেয়েছো? না, এখনো খাইনি, খাবো। তুমি সময়ের ওষুধটা সময় খাবে না, এক্ষুনি খেয়ে নাও। হ্যাঁ, খাবো। তোর কি আজও ফিরতে দেরি হবে? না, সন্ধ্যার মধ্যেই ফিরবো। কিছু খেয়ে নিস। আচ্ছা, রাখছি। খোদা হাফিজ। আচ্ছা, সেদিন অর্চনাদির কথা তুলতে আপনি প্রসঙ্গ পাল্টে ফেললেন। তুমি অর্চনার কথা না শুনে ছাড়বে না দেখছি। আসলে শেষ পর্যন্ত অর্চনার সঙ্গে আমার বিয়ে হয়নি। সত্যি। কেন? যদিও আমরা দুজন দু ধর্মের ছিলাম, কিন্তু আমার দিক থেকে কোনো বাধা ছিল না। ইনফ্যাক্ট অর্চনারও ছিল না, কিন্তু ওর ফ্যামিলি যে এতটাই বাধা হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারিনি। তারপর? অর্চনা ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে পারেনি, যা ছিল আমার জন্য খুবই বেদনাদায়ক। অর্চনাদি এখন কোথায়? আমি তখন লন্ডনে ছিলাম। আমার এক বন্ধুর কাছে শুনলাম কল্যাণের সাথে ওর বেশ ধুমধাম করে বিয়ে হয়েছে। কল্যাণ আমাদের সাথেই পড়তো, ও খুব ভালো আবৃত্তি করত। যাকে তোমার কথা শুনবো, ছেলে মেয়ে কত বড়, হাজবেন্ড কি করেন। কি হলো, হাসছো কেন? ছেলে মেয়ে নেই, বিয়ে হলো না, ছেলে মেয়ের গল্প করবো কি করে? তাহলে তুমিও বিয়ে করনি? বিয়েটা আসলে হতে হতে হয়নি। কেন? পারিবারিকভাবে বিয়েটা ঠিক হয়েছিল, এনগেজমেন্টও হয়েছিল। এমন একটা সময় বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। পরিবারের দায়িত্ব কাঁধে নিতে আমি চাকরিতে জয়েন করি। ফিরোজ নামে আমার হলেও হতে পারতো স্বামীটি কিছুতেই আমার চাকরির ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না। চাকরি করা বউ কিছুতেই ঘরে তুলবে না। এমনও প্রস্তাব করেছিল ওরা যে বিয়ের পরে ওদের যৌথ পরিবারে আমাদের সাথে আমার মা থাকবেন। কিন্তু ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তোলা মূল্যবোধটা না এত সহজে বিসর্জন দিতে পারলাম না। বাস হলো না। দুঃখজনক। এক্সকিউজ মি, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আমি নিঝুম, দোতলায় থাকি, আপনি তো তিনতলায়। আমরা তিনতলায় থাকি। খুব ইচ্ছে ছিল আপনার সঙ্গে পরিচিত হবার, তাই পরিচিত হলাম। আমি নিঝুম। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি মীরা। মীরা। এর আগেও আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। জানি। কোথায় বলুন তো? কেন, আপনি জানেন না? জানি। আপনি আপনি চাকরি করেন? কেন বলুন তো? না না, মানে প্রতিদিন সকালে বেরিয়ে যান, বিকালে ফেরেন, তাই বলছিলাম। চাকরি করি। আপনার বাবা নেই, মা আর আপনি একা থাকেন। এই অল্প কদিনে অনেক খোঁজ বের করে ফেলেছেন তো, কারণটা কি?
যে কারণে আপনার সঙ্গে পরিচিত হতে চাচ্ছিলাম সে কারণে আসলে সব খবর নেওয়া হয়েছে। বুঝলাম না। আসলে এক কথায় বলে বোঝানোটা খুব কঠিন, একটু চেষ্টা করলে আপনি নিজেই সব বুঝতে পারবেন। ইয়ে আমি আমি কি আপনার বন্ধু হতে পারি প্লিজ? কটা দিনই তো আর আছে মানুষের হাতে। নিজেদের বাঁচানোর চেষ্টাটা এখনো সেভাবে করা সম্ভব হচ্ছে না। হঠাৎ এসব কথা বলছেন কেন? গ্রিন হাউস এফেক্টে পৃথিবীর তাপমাত্রা যে হারে বাড়ছে, আগামী 40-50 বছরে মেরুদেশের বরফ অনেকটাই গলে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে তীরবর্তী দেশগুলো একেবারে পানির তলে চলে যাবে। ভেসে যাবে সুন্দরবন সহ আরও অনেক অনেক শহর। পরিবেশ, প্রকৃতি, পৃথিবী এগুলো নিয়ে আপনার অনেক ভাবনা, না? ভাবলেও কি, কিছুই তো করতে পারছি না। এই বিশাল প্রলয় ঠেকাবার মতো ক্ষমতা তো আমার আপনার মতো সাধারণ মানুষের নেই। এর জন্য দরকার অনেক বড় কর্মযোগ্য। তার কোনো আভাস তো মানব সমাজ থেকে উঠে আসছে না। তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষেরা কেন খামাখা নিজেদের জীবনটাকে সন্ত্রস্ত করে রাখবো? আমি তোমার ভুলটা একটু ভাঙিয়ে দিই। আমি ভীত সন্ত্রস্ত হতে বলিনি, আমি সচেতন হওয়ার কথা বলেছি। আমরা হয়তো আমাদের জীবনটাকে সুখে শান্তিতেই কাটিয়ে দেব, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, আমরা ছোটোবেলায় কত গাছপালা, পাখি, পতঙ্গ এসব দেখেছি, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন মানে
40-50 বছর পরে হয়তো এইসব পাখি গাছপালা এসব বিলুপ্ত হয়ে যাবে। এই ঢাকা শহরে তখন শ্বাস নিতে কষ্ট হবে। আচ্ছা তুমিই বলো, তুমি তো ছোটবেলায় অনেক চড়ুই বাবুই ঢাকা শহরে দেখেছো, এখন কি তা দেখতে পাও? এমন নিয়ন্ত্রিত আবেগে এই সমস্ত কথাগুলো আগে কাউকে বলতে শুনিনি, খুব ভালো লাগলো। কিন্তু জানেন, এই নিঃসঙ্গ বিকেলগুলোতে না একা মানুষগুলো আরও নিঃসঙ্গ বোধ করে। তখন কি পৃথিবীর আসন্ন মৃত্যুর খবর তাদেরকে বলা উচিত? ঠিক ঠিক, আসলে এই প্রসঙ্গটাই আমার এখন তোলা উচিত হয়নি। আচ্ছা মীরা, মানুষের জীবন অনেক বড় কিন্তু দীর্ঘ তো নয়। তুমি এই জীবনটাকে কেন মিছিমিছি নষ্ট করছো? আমার বিয়ের কথা বলছেন? হ্যাঁ, এই একই কথা তো আমি আপনার জীবন সম্পর্কে বলতে পারি। আমার তো বয়স হয়ে গেছে, ওসব চিন্তা করতে যাওয়াটাও ছেলে মানুষের। কিছুটা বাড়তি সময় হয়তো পেরিয়ে গেছে, কিন্তু ফুরিয়ে তো যায়নি। মানুষের মনটাই আসল, মনে যদি প্রাণ থাকে তাহলে সব ঠিক। হয়তো। আচ্ছা, আমাদের বাড়িতে যাবেন? মা আপনাকে দেখতে খুব খুশি হবে। আপত্তি নেই। চলুন। দোস্ত, ইদানিং তুই যেন কেমন হয়ে গেছিস? কিরে, কোনো মেয়ের প্রেমে পড়েছিস নাকি? সত্যি? কই, আমি তো জানি না। কখন, কিভাবে ঘটলো? আমি তো নিজেই জানি না। কি যে এক কষ্ট, আর এই কষ্ট বই বেড়ানোর মধ্যে কি যে আনন্দ, যেন আমি তোকে বলে বোঝাতে পারবো। আরে বাবা, মেয়েটি কে, কোথায় থাকে? আচ্ছা, তুই তোর মনের কথা তাকে বলেছিস নাকি কষ্ট কষ্ট সুখ বয়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, এখনো বলিনি। ও, বলতে পারছিস না বলে এই মুখটাকে এরকম প্যাঁচার মতো করে রেখেছিস। বলে ফেল। এই লোকটা কে? কি হয় মীরার? লোকটার সঙ্গে মীরার সম্পর্কটাই বা কি? না, সত্যি আর দেরি করা যাবে না। মীরাকে আমার অনুভূতিগুলো জানাতেই হবে। আসলে খালাম্মা, আপনারা মুরব্বী তো, তাই সবসময় আপনাদের মনের মধ্যে একটা সংসারের ছবি থাকে। ছবিটা অন্যরকম হয়ে গেলেই আর স্বস্তি পান না। অবশ্য আমার মা বেঁচে থাকলে আপনার মতো একই কথাই বলতেন। কি করবো, আসলে কাজের চাপে মানে এত ব্যস্ত থাকি যে। ও মা, কাজ করবে বলে বিয়ে করবে না? না না, ঠিক তা না। এখন অবশ্য বিয়ের কথা ভাবছি। আপনি বিয়ে করলে কাজ করবে কে? তোর যা কথা। বসো বাবা, আমি চা পাঠিয়ে দিচ্ছি। মা শুধু আপনাকে না, আমাকে প্রতিদিন একই কথা বলে। খুবই স্বাভাবিক। এক্সকিউজ মি। আমি আপনাকে আসলে একটা কথা বলতে এসেছি। বলুন। ইয়ে মানে আমি আমি আসলে আপনি শান্ত হয়ে বলেন। না মানে আপনি বলতে বলেছেন তো, সেজন্য এখন হাজারবার গুছিয়ে রাখা কথাগুলো এখন আমি ঠিকমতো আর গুছিয়ে বলতে পারবো না। ঠিক বলেছেন, আপনার কথা আসলে আমি বুঝতে পারছি না। আসলে আসলে প্রথম যেদিন আপনাকে আমি দেখেছিলাম, সেদিন থেকে এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য আমি আপনাকে বলতে পারছি না। আমার কেন মনে হচ্ছে আপনি বলতে পারেন? সিরিয়াসলি আমি কিছু জানি না। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আপনাকে দেখতে পাচ্ছি। আমার কেন মনে হচ্ছে, ট্রাস্ট মি, আমি ঠিকমতো খেতে পারছি না, ঠিকমতো ঘুমাতে পারছি না, আমি কোনো কিছু করতে পারছি না। আমার কেমন যেন মানে পাগল পাগল লাগছে। বিশ্বাস করি এই কথাগুলো আপনাকে আমি বলতে চাইনি। আমি একটা ফোঁটা কথা আপনাকে বলতে চাইনি, কিন্তু আমি
না বলে থাকতে পারছি না। আর কিছু বলবেন? হ্যাঁ বলবো, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নিঝুম, আপনি বাসায় যান। জি আসি। আসছি। এনিথিং রং? না, এক্সকিউজ মি ভাইয়া, ইয়েস। আপনি ট্যাক্সিটা ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, কেন? না মানে এই রাস্তায় ট্যাক্সি ছেড়ে দিলে তো আবার পাওয়া যায় না, এই জন্য বলছিলাম। তো না মানে আপনাকে আবার এক্ষুনি চলে যেতে হবে তো সেই জন্যে। কেন? আপনি 3 তলায় যাচ্ছিলেন, রাইট? রাইট। যে দেখবেন কেউ নেই, তালা, সিম্পল। ও আচ্ছা, কখন বেরিয়েছে ওরা? না বেশিক্ষণ না, এই 20-25 মিনিট আগে হার্ডলি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখলি কিভাবে নগদে বিদায় করলাম? ও, তোর কষ্ট তাহলে 3 তলা। দোস্ত, আমি চলে যাই, তোর সাথে পরে ফোনে কথা হবে। বাই। ওকে, বাই 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 বাই। কি ব্যাপার, হাসছেন কেন? হাসি কি হলো? তোর তোর অনেক অ্যাডমায়ারার না? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি কি ভুল বললাম? আগে তো বলবেন হঠাৎ কেন আপনার এই কথা মনে হলো। মানে আমি তোমার বাসায় আসি সেটা কেউ কেউ চায় না। কি বলছেন এসব? কেউ কিছু বলেছে? আচ্ছা, তুমি কি কিছু ধারণা করতে পারো? না, পারছি না। শোনো, কিছুক্ষণ আগে তোমার বাসার গেট থেকে আমাকে ফিরে যেতে হয়েছে। ওমা, কেন? মানে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাই। কে আপনাকে ফিরিয়ে দিল? গেটের কাছে দুটো ছেলে দাঁড়িয়েছিল, তারই একজন বললো উপরে গেলে তালা দেখবেন, বাসায় কেউ নেই, সবাই বাইরে গেছে। স্ট্রেঞ্জ। কে আপনাকে কি বলল আর আপনি চলে গেলেন? না, যেতাম না, ছেলেটাকে আগে দেখেছি তো, তোমার পরিচিতই, তাই বিশ্বাস করতেই হলো। তাহলে ফিরে এলেন কেন? অবিশ্বাসটা তখনই হলো যখন গাড়িতে উঠতে গিয়ে তোমাদের জানালায় আলো দেখলাম।
সঙ্গে মানুষের ছায়াও। আপনি একটু বসুন, আমি আসছি। ওকে। আপনি আসুন না, ভেতরে আসুন। আধা ঘন্টা আগে আপনি কোথায় ছিলেন? আধা ঘন্টা আমি তো বাসে ছিলাম। না, আপনি বাসায় ছিলেন না। আধা ঘন্টা আগে আপনি গেটের সামনে ছিলেন। হ্যাঁ, ও হ্যাঁ, আমি গেটের সামনে ছিলাম। কেন, কোনো সমস্যা? দেখুন, সেদিন আপনি আমাদের বাড়িতে গিয়ে যা খুশি বলে এসেছেন, আমি কিচ্ছু বলিনি। ওগুলো আপনার নিজস্ব অনুভূতির ব্যাপার, আপনার নিজস্ব ফিলিংসের ব্যাপার। আমি আপনার ফিলিংসটা হার্ট করতে চাইনি। কিন্তু আজ আপনি আমার গেস্টের সাথে ফাজলামোটা কেন করলেন? ওনাকে কেন বলেছেন আমরা কেউ বাড়িতে নেই? কেন বলেছি সেটা আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো। ভবিষ্যতে আর কখনো এমন করবেন না। দাঁড়ান। আপনার পাশে ওই লোকটাকে আমার একদম সহ্য হয়। ইনফ্যাক্ট কাউকে আমার সহ্য হয় না। কেন? কারণ আই লাভ ইউ, ড্যাম ইট। মাই গড, মুখের উপর এক কথার কতবার বলবে? কি পড়ো তুমি? বলো তো কি পড়ো? লাস্ট ইয়ার এমবিএ ক্রস করেছি। আমি 5 বছর আগে মাস্টার্স কমপ্লিট করেছি। 5 বছর। কোথায় গিয়েছিলে? নিজুমদের বাড়িতে। নিঝুম? যে ছেলেটার সাথে আপনার নিচে কথা হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি তোমাকে পছন্দ করে? পছন্দ করতে পারে, দ্যাটস হিজ প্রবলেম। তাই বলে তো আমার বাড়িতে আসা কোনো গেস্টের সাথেও ফাজলামো করতে পারে না। আমি ওর থেকে অনেক সিনিয়র। ঠিক আছে ঠিক আছে। নিঝুম ছেলেটা তোমাকে বেশ পছন্দ করেছে, কিন্তু তোমার জীবনে কি এমন কেউ আসেনি বা নেই যাকে তোমার খুব ভালো লেগেছে? কি হলো, চুপ করে আছো কেন? সব প্রশ্নের উত্তর জানতে নেই। হ্যালো। কি করছো মীরা? সেদিন পরিবেশ, পাখি, প্রকৃতি নিয়ে আলোচনা করছিলেন না? পাখি বিষয়ে খুব ইন্টারেস্ট ফিল করছিলাম, তাই সলিম আলীর একটা বই পড়ছি। গুড, চমৎকার সিলেকশন। মীরা, তুমিও কিন্তু সেদিন গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলে। আমি সে কথাটা নিয়েই ভাবছিলাম। গুরুত্বপূর্ণ কথা? কি বলেছিলাম বলুন তো? বলেছিলে না, জীবন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। বয়সটা আসলে কোনো ফ্যাক্টর না, সব কিছুর মূলে হচ্ছে মন। মনে প্রাণ থাকলে বয়স সহজে থাবা বসাতে পারে না। তোমার সেই কথা জীবন সম্পর্কে আমাকে নতুন ধারণা দিয়েছে। সব কিছু নতুন করে ভাবতে ইচ্ছে করছে। খুব ভালো কথা। সেই নতুন জীবনে তোমাকে পাশে পেতে চাই মীরা। পাবো? কি হলো, চুপ করে আছো কেন? না, হঠাৎ করে কথাটা বললেন তো একটু এলোমেলো লাগছিল, ভাবছিলাম। হ্যাঁ, আমিও চাই তুমি একটু ভাবো।
নাজমুল ভাই যা ভাবছেন তা কি আমার পক্ষে ভাবা সম্ভব? ইউনিভার্সিটি জীবনের শুরুতে ওনার প্রতি আমার মনোভাবটা এমনই ছিল, কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন আর্চনাদিকে নিয়ে। এতগুলো বছর পেরিয়ে গেছে, আজ সেই নাজমুল ভাই আমার সামনে। হায় রে নিয়তি। একদিন নিঃশ্বাসে ছিল ফুটন্ত গোলাপ, চোখে জ্যোৎস্নার বর্ষণ, এই হাতে ভালোবাসা বিশ্বাসের চাবি। সহজেই খোলা যেত হৃদয় আমার, অথচ সেদিন তুমি আমার ছিলে না। আজ দৃষ্টির সীমানা ঢেকে গেছে কাকের টানায়, এই দ্বিধার ব্যানার, অথচ এখন তুমি দুয়ারে আমার। আসলে দূর থেকে দাঁড়িয়ে দেখতে দেখতে এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে সামনে না এসে পারলাম না। মানে কিছুই না। একটা সত্যি কথা বলবেন? সেদিন আপনি আমার সাথে যে কঠিন আচরণটা করেছেন সেটা কি আমার সত্যি সত্যি প্রাপ্য ছিল? কি করতে হবে আমাকে এখন? আপনাকে কিছু করতে হবে না। আমি সরি। আরেকটা কথা, আমি ভেবেছিলাম আমি আপনার সামনে কোনদিন আসবো না, কোনোদিন আপনার মুখোমুখি দাঁড়াবো, কিন্তু পারলাম না। আপনার সামনে আমার আসতে হলো। সরি। নিজু, শোনো, এদিকে এসো। আমি তোমার আবেগটা বুঝি, কিন্তু আমি তোমার চেয়ে অনেক বড়। আমি আপনাকে যেভাবে চাই, যেভাবে ভালোবাসি, সেটা যদি আপনি বুঝতেন, আর আপনার আবেগ ভালোবাসা যদি আমার মতোই হতো, তাহলে সামান্য বয়সের ব্যবধানটা কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়াতো। আসি। নিজুমের ভেতরে এত দৃঢ় বিশ্বাস, এত তীব্র ভালোবাসা, বয়সের ব্যবধান যেখানে বাধা হয়ে দাঁড়ায় না। আসলে কতদিন থাকে এমন আবেগ?
হ্যালো, কেমন আছো মীরা? ভালো নেই। বুঝতে পেরেছি। আমি বোধহয় তোমার মনের উপর একটু চাপ সৃষ্টি করেছি। আমি এক্ষুনি একটু আসতে চাই। এখন না, বিকেলে আমি দেখা করব। তুমি কি অফিসে? না, আজ আর বেরোয়নি। ওকে, দেখা হচ্ছে তাহলে। বাই। বাই। কতক্ষণ? আধা ঘন্টা। তাহলে তো অনেকক্ষণ আগে এসেছেন। অপেক্ষা করতে ভালো লাগছিল। তোমাকে ভাবতে বলেছিলাম, ভেবেছো? হুম। আমার মনটাকে আমি একদম সাদা করে রেখেছি। তুমি এসে সেখানে তোমার ইচ্ছে মতো রং ছড়াবে। আপনার সাথে এই দেখাটা না হলেই মনে হয় ভালো হতো। কেন? আপনার মনে মনে হয় আমার রং ছড়ানো হলো না। আমি এসেছি বিদায় নিতে। মানে? আমাকে ভুল বুঝবেন না, আমি সত্যি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমার নিজের জীবনটা গুছিয়ে নেবার জন্য আরো কিছু সময় দরকার। আমার কাছে আসতে আপনার অন্যের কাছ থেকে পারমিশন নিতে হয় না? আমার কোথাও যাবার জন্যই কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না। দেখুন, আমি আপনার কাছ থেকে সহানুভূতি চাইনি, করুণা চাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন। নিঝুম, আমি তোমার আবেগটা বুঝি, যথেষ্ট শ্রদ্ধাও করি, কিন্তু আমার মনে হয় আমাদের দুজনেরই আরেকটু সময় নেওয়া দরকার, তাই না? ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব।